তো হ্যালো ফ্রেন্ডস, আমরা নমস্তে ফুটবল চ্যানেল নিয়ে সেকেন্ড ব্লগে চলে এলাম। আমাদের আজকের ব্লগটা টিপিক্যালি থাকবে বেসড অন যেরকমটা আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ট্রান্সফার উইন্ডো নিয়ে। তো ট্রান্সফার উইন্ডোতে আমরা একটু দেখে নেব যে ধারে বারে কোন টিম এগিয়ে থাকছে। এই যে ট্রান্সফার উইন্ডো যেটা রিসেন্টলি ওপেন হয়েছে, তো সেই ট্রান্সফার উইন্ডোতে কোন টিম কতটা স্ট্রং হলো এবং কোন টিম এখনো ট্রান্সফার উইন্ডোটাকে প্রপারলি ইউজ করে উঠতে পারেনি, বা আরো করার জায়গা তাদের আছে। সুতরাং সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এবং আমরা এটাই ডিসকাস করব যে মানে যে কোন টিম বেটার হচ্ছে, কোন টিম বেটার এখনো লাগছে না বা আরো বেটার হতে পারে। এবং সেখানে তোমাদের যদি কোনো রেসপন্স থাকে তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে দিতে পারো। আমরা চেষ্টা করবো 100% মানে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া। তো টু স্টার্ট উইথ আমরা চলে যাব লাকির কাছে। লাকি, তুমি যদি স্টার্ট করো এই ট্রান্সফার উইন্ডোর ব্যাপারে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা নতুন এপিসোডে। তো আজকের বেসিক্যালি আমরা কথা বলে থাকবো আমাদের আইএসএল এর যে সমস্ত টিম আছে অথবা যে সমস্ত বড় টিম ডুরান্ট কাপে যারা সমস্ত খেলেছে তাদের বিভিন্ন ট্রান্সফার নিয়ে। তো আমরা চলে আসছি আমাদের সিজনের একটা ইস্ট বেঙ্গলের মানে কয়েকটা ট্রান্সফার নিয়ে। তো প্রথমে আমরা চলে আসি মিগুয়েলের ওপরে। আমরা দেখতে পারি বসুন্ধরা কিংস থেকে একজন ভালো মিডফিল্ডার, ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল আসেন ইস্ট বেঙ্গলে। তো এবং তার পারফরমেন্স আমরা দেখে নিয়েছি ডুরান্ট কাপে, খুবই ভালো ছিল। তো এবার সেই সমস্ত নিয়ে আমরা কিছু কথা জেনে নিতে চাই অফিসদার থেকে। থ্যাংক ইউ লাকি, আমাকে এটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সকল নমস্তে ফুটবল সাবস্ক্রাইবারদেরকে, আমাদের ফ্যামিলিদেরকে অনেক অনেক ওয়েলকাম। সত্যি কথা বলতে গেলে কি, মিগুয়েলের যে ট্রান্সফারটা, এটা একটা মানে দুর্ধর্ষ ট্রান্সফার বলতে পারি অ্যাজ এ ফুটবল ফ্যান। ঠিক আছে, সবচেয়ে বড় বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে মিডফিল্ডে প্রচুর প্রবলেম ছিল এই সময়। আমরা বিগত কিছু সিজন ধরে দেখেছি প্রচুর প্রবলেম মাঝমাঠে যদি খেলা না থাকে যে কোনো ফুটবল টিমেরই প্রবলেম হয়। মাঝমাঠ থেকে গেমটা যেহেতু ক্রিয়েট হয়, ডিফেন্সিভলি তো স্ট্রাগল করেছেই, বাট মিডফিল্ডে প্রচুর স্ট্রাগল ছিল, যেটা কিন্তু মিগুয়েল আসার পরে অনেকটা বেটার লাগছে। আমরা মাহেশের সাথে মিগুয়েলের একটা অ্যাটাকিং মিডের জুটি দেখেছি, যেটা কিন্তু অনেকটা ইমপ্রেস করেছে এখনো অব্দি। আর মিগুয়েলের সাইনিং এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ইস্ট বেঙ্গলের প্রতিটা অ্যাটাকের জন্য যে বল গুলো, যে ডিস্ট্রিবিউশন গুলো, ওগুলো মিগুয়েলের একদম 100% ঠিকঠাক ছিল। কিছু কিছু জায়গায় আটকেছে মিগুয়েল। অনেক জায়গায় দেখেছি আমি ইন্ডিভিজুয়ালি, আমরা সবাই দেখেছি ইন্ডিভিজুয়ালি মিগুয়েল কিন্তু অনেকবার কাটিয়ে অপোনেন্টের বক্সে ঢুকেছে। সেটা বড় ম্যাচ হোক বা ছোট ম্যাচ হোক, চেষ্টা করেছে, ওর 100% দিয়েছে। তো মিগুয়েল নো ডাউট একটা ভালো ট্রান্সফার ইস্ট বেঙ্গলের জন্য, এটা বলতে পারি। তো আমরা শুনলাম মিগুয়েলকে নিয়ে অনেক ভালো বিষয়, কেন আমরা জানি দেখেছি ডুরান্ট কাপে মিগুয়েলের পারফরমেন্স খুবই ভালো ছিল, অ্যাসিস্ট ছিল অনেক অনেক দূর থেকে শট ছিল। তো এবার চলে আসি আমরা আরো একটা সাইনিং, যেটা আমরা হয়তো ভেবেছিলাম যে হবে না, যেটা লুকা মাসেনের যে সাইনিংটা হয় ডায়মন্ড আর এফসি তে, সেইটা মানে কিরম প্রকারের দেখছো সৌরদীপ দা? দেখো, লুকা অনেকদিন ধরেই আমাদের ইন্ডিয়ান সার্কিটে আছে এবং অ্যাজ আ ফরেনার এবং তোমার ভালো পারফর্মই করেছে। যেরকমটা যদি যদি তুমি দেখো যে লাস্ট ইয়ার পাঞ্জাবের হয়ে তো সিজনের স্টার্টিং এ একটা বাজে চোট হয়েছে তার। তো সুতরাং সেটা নিয়ে তার তো মিড সিজনটা অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচই পাঞ্জাবের হয়ে মিস করে। কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন লুকা স্টার্ট করেছিল পাঞ্জাবে এবং তারপরে সে চোট পেয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচ, একটু আগে বলছিলাম যে মিস করে যায়। কিন্তু তারপরে যখন লুকা ফিরে আসে, পাঞ্জাব কিন্তু অনেক দিন অবধি কিন্তু রেসে ছিল, মানে চ্যাম্পিয়নশিপ রেসে ছিল পাঞ্জাব। সুতরাং চ্যাম্পিয়নশিপ তোমার স্টেজে ধরে রাখা, মানে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ধরে রাখার জন্য লুকা একটা খুব বড় পার্ট প্লে করেছিল পাঞ্জাবের। সুতরাং সেখানে তুমি মানে সেটা বলা বাহুল্য যে টিমটা মানে লুকা যথেষ্টই একটা নির্ভরযোগ্য স্ট্রাইকার এবং নির্ভরযোগ্য একটা প্লেয়ার, এবং তার মধ্যে একটা ক্যাপ্টেন্সি এবিলিটি আছে, যার জন্যই পাঞ্জাব তাকে মানে ক্যাপ্টেন মানে আমরা কি বুঝি যে টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। তো
সেই ক্যালিবারের প্লেয়ার লুকা। সুতরাং লুকা যথেষ্ট ভালো একটা ফরেনার, এবং ডায়মন্ড হারবার এফসি যে টিমটা নতুন 4 বছরের একটা টিম, ইফ আই এম নট রং, সুতরাং টিমটা খুব তাড়াতাড়ি এত মানে একটা নতুন গড়ে ওঠা টিমের এত তাড়াতাড়ি এটা মানে তোমার গড়ে উঠে একটা ভালো দল বানানো, যে দলটা কলকাতার নামি দামি এবং ইন্ডিয়ার নামি দামি দলকে ভালো মতো বেগ দিতে পারে। সুতরাং সেরকম একটা দল বানানো, আমরা জানি যে কি গুনার মতো কোচ, সুতরাং এরকম অনেক খাওয়া মানে অনেক যুদ্ধের নায়ক যেরকম ধরনের প্লেয়ার সেরকম টাইপের প্লেয়ার কিন্তু সাইন করিয়েছে ডায়মন্ড হারবার এফসি। সুতরাং তার মধ্যে লুকা একজন। তো সুতরাং সেখানে বলাই যেতে পারে যে লুকা একটা ফ্যান্টাস্টিক সাইনিং ডায়মন্ড হারবার এফসির জন্য। তো আমরা শুনলাম সৌরদীপ দা বললো লুকা মাচেনকে নিয়ে একটা খুব ভালো স্টেটমেন্ট দিল ডায়মন্ড হারবার সম্বন্ধে, কিন্তু এবার আমরা চলে আসছি যে গতকাল আমাদের ডায়মন্ড হারবারে আরো একটি পুরনো, যেরকম সৌরদীপ দা বললে যে পোর খাওয়া যোদ্ধা, সেরকমই একজন ব্রাইট এনোবাখারেকে আমরা আরো একবার দেখতে চলেছি আই লিগে। এবারে আইএসএল এ ইস্টবেঙ্গলের খুব একটা বলবো শেষে 3-4টে ম্যাচ বা অথবা 4-5টা ম্যাচ খুবই ভালো ছিল অ্যাজ আ লোন প্লেয়ার হিসেবে। এবারে আমরা দেখতে চাই কি আই লিগে কি করবে ব্রাইটন ওবাকারে, যদি আমি অতীশ দা থেকে জানতে পারি। ব্রাইট নো ডাউট সত্যি ব্রাইট প্লেয়ার, আমরা সকলেই কম বেশি ওর খেলা দেখেছি এবং সত্যি এনজয় করতাম। কিছু কিছু ম্যাচে লাস্টের দিকেও ভালোই খেলেছে, যেগুলো ভালো মানে খুবই ভালো। প্রত্যেকেই জানি যে ওর কোনটায় বেশি দক্ষতা। ও স্পেশালি সাইড থেকে ভালো রান নেয় এবং ওর স্কিলফুল একটা মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি ভরা একটা সুন্দর প্লেয়ার। ব্রাইটের সাইনিংটা ডায়মন্ড হারবারের জন্য একটা আপকামিং বড় সাইনিং হতে পারে, যেটা আমাদের ধারণা। কেননা হচ্ছে ওর প্রিভিয়াস পারফরমেন্স যদি সেম থাকে বা ও যে ক্লাবে রিসেন্ট খেলে এসছে সেখানেও যদি কিছু ফর্ম দেখি, তো ওকে বলতে পারি আপাতত কিন্তু ওর পিক ফর্মটা কিন্তু ধরতে এখনো কিছুটা সময় লাগতে পারে। বাট ইতিমধ্যে ও প্র্যাকটিসে নেমে পড়েছে, তো এক্সপেক্ট করব ওর থেকে সেই পুরোনো ধাঁচের খেলাটা আবার দেখার এবং ডায়মন্ড হারবারের জন্য একটা অস্ত্র হয়ে ওঠার। তো আমরা শুনে নিলাম অতীশ দা ব্রাইট কে নিয়ে অনেক বললে, তো আমরা সৌরদীপ দার থেকে কয়েকটা কথা শুনতে চাইবো। তো আমি এটাই বলতে চাইবো যে ব্রাইট অবভিয়াসলি একটা খুব বড় মাপের প্লেয়ার। সে একটা বড় জায়গা থেকে খেলতে এসেছিল কলকাতা ইস্ট বেঙ্গলে, এবং কিন্তু আমি একটাই কথা বলবো যে আমার কখনোই যে একটা গোল ছাড়া কখনোই তাকে আহামরি প্লেয়ার বলে কিছু মনে হয়নি আমার, মানে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। কাটিয়ে ঢোকা বা স্কিলফুল প্লেয়ার আমরা বলতে পারি একমাত্র যদি ওই গোলটা না হতো হয়তো আমরা স্কিলফুল প্লেয়ার বা কিছু তাকে বলতে পারতাম না, কারণ ওই গোলটা করেছিল। হ্যাঁ অবভিয়াসলি গোলটা ফ্যান্টাস্টিক একটা গোল, মানে আমাদের ইন্ডিয়ান সার্কিটে ওরকম গোল খুব কমই হয়, ওয়ার্ল্ড সার্কিটে হয় কিন্তু ইন্ডিয়ান সার্কিটে বা আমাদের কলকাতা ফুটবলে আমরা খুব কমই দেখে থাকি এরকম টাইপের গোল। সুতরাং আমাদের কাছে যেহেতু আমরা এরকম জিনিস ইন্ডিয়াতে খুব কমই দেখে থাকি, তাই জন্য এইসব জিনিসগুলো আমাদের কাছে একটা বিশাল বড় একটা পাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সেম জিনিস যদি আমরা ইপিএল যদি ডেলি ফলো মানে প্রত্যেক সবসময় ফলো করে থাকি, তো এরকম গোল কিন্তু হামেশাই হতে থাকে বা প্রায় হতে থাকে। তো ঠিক আছে, কিন্তু সেই আন্দাজে দেখতে গেলে আমরা যদি এখন ইন্ডিয়া নিয়ে আছি, ইন্ডিয়া নিয়ে যদি থাকি বা যদি ইন্ডিয়ান ফুটবল নিয়ে থাকি, সেখানে ব্রাইট এটা খুব ভালো প্লেয়ার, কিন্তু যেটা অতীশ একটু আগে বললো যে এখনো কিন্তু সেরকম ভাবে সে মেল ধরতে পারেনি নিজেকে। এবার একটা গোল বা আরো গোল ইস্ট বেঙ্গল হয়ে করেছিল, কিন্তু সেই রকম তাকে ঝাঁঝালো বা সেরকম একটা যে বিপজ্জনক লাগেনি একটা দুটো ম্যাচ বাদে বা একটা দুটো মুভ বাদে, একটা দুটো গোল বাদে। সুতরাং আমরা চাইবো যে ডায়মন্ড হারবার এফসি তে যে সে সাইন করেছে, হয়তো আমরা চেষ্টা করবো যেরকম ব্রাইটকে আমরা আগে দেখেছি তার থেকে একটা পুরোপুরি অন্যরকম ব্রাইটকে দেখার চেষ্টা করবো বা দেখার ইচ্ছা থাকবো, বা দেখার জন্য যেটাকে কমেন্ট্রির ভাষায় বলে দেখার জন্য মুখিয়ে থাকবো। তো তো সেটাই চাইবো আর আশা করবো যেন ডায়মন্ড এফসির জন্য ভালোই হয়, কারণ এটা একটা অন্যতম বড় সাইনিং, যেটা আমি একটু আগে বলছিলাম ডায়মন্ড এফসি নিয়ে, যে এত বড় বড় প্লেয়ার সাইন করাচ্ছে একটা ছোট টিম হয়ে। ছোট টিম বলবো না, কারণ অলরেডি তারা প্রুভ করেছে তারা বড় টিমের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে, কিন্তু একটা নতুন টিম হয়ে যারা কিছু বছর হয়েছে, যারা মানে তোমার এস্টাবলিশড হয়েছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে খুব বড় সাইনিং এবং খুব ভালো সাইনিং হলেও হতে পারে। আই এম স্টিল ডাউটফুল, কিন্তু হলেও হতে পারে। তো আমরা দুজনের কাছে শুনলাম ব্রাইট এনোবাকারিকে নিয়ে একটা খুব ভালো স্টেটমেন্ট, দুজনেই একদম সঠিক স্টেটমেন্ট দিয়েছে, দুজনের পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু এটা অনেকটাই সত্যি কথা বলতে গেলে। তো আমরা
হয়তো 2-3টে সিজন আগে আমাদের একজন খুবই বাংলার ভালো ফুটবলার সুহের ভিপি কে আমরা দেখছিলাম ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে। তিনি তারপরে লাস্ট সিজনে গোকুলাম কেরালা চলে যান, কিন্তু এই সিজনে তার আবার আইএসএল এ আবার আসছেন উনি জামশেদপুর এফসি রয়ে। তো সেই সাইনিংটা কেমন দেখছো অতীশদা? সুহের ভিপি এটা অ্যাজ আ মিডফিল্ডার। এটাতে বল বল কোয়েশ্চেনটা কর। হ্যাঁ, তো সুহের ভিপি অ্যাজ আ মিডফিল্ডার জামশেদপুরে মানে কেন দরকার, অথবা কোথায় দরকার সেটা দেখছো তুমি? ওকে মোটামুটি আমরা বরাবরই মানে ইস্ট বেঙ্গলের খেলতে দেখেছি, যেরকম ভাবে ও উইং প্লে খুব খেলতো, যেগুলো আমরা কন্টিনিউ দেখে এসেছি। প্লাস ও মানে সাইড মিডফিল্ডও খুব ভালো খেলেছে। খুব ভালো যে আহামরি প্লেয়ার তা নয়, এটা কোনো প্লেয়ারকে আমি ছোট করছি না, তবে ওর মধ্যে সেই স্পার্কটা আছে যে যদি কোনো ইম্পর্টেন্ট ম্যাচ হয়ে থাকে সেখানে ও কিন্তু ওর 100% দেয়, আমরা এটা দেখেছি। কতটা কি রেজাল্ট হচ্ছে সেটা ম্যাচের পরে বা ম্যাচের মধ্যে হয়, কিন্তু ওর 100%টাও দেয়। এটা আহ, সম্ভবত একটা এভারেজ সাইনিং হতে পারে জামশেদপুরের জন্য, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে যদি ভালো খেলে তো অবশ্যই ভালো, ওকে আইএসএল এ আবার দেখতে পাবো, এটাই আমাদের কাছে একটা বড় ইয়ে। তাছাড়া সুয়ের ভিপি আমি বলবো এভারেজ প্লেয়ার, কিছু কিছু ম্যাচে চলতে পারে, কিছু কিছু না চলতে পারে। তো এবারে একটা প্লেয়ার যে লাস্ট সিজন বলবো না ঠিক, হয়তো একটা দুটো সিজন ইস্টবেঙ্গলে খেলে, জাভিয়ার সিভেরিও টোরো। তার আগে হায়দ্রাবাদ এফসির হয়তো একটা সুপার সাব বলে আমরা জানতাম, যে আইএসএল এ যদি কেউ সুপার সাব থাকে তো সেটা হচ্ছে সিভেরিও টোরো, নেমে গোল করার ক্ষমতা ছিল। লাস্ট একটা দুটো সিজন খারাপ গেছে, জামশেদপুরে ছিল, তাও লাস্ট সিজনটা বলতে এটা আমরা ভালো গেছে, গোল করেছে অনেক এবং জামশেদপুরকে একটা লম্বা রান অব্দি নিয়ে গেছে। কিন্তু তাকে এফসি গোয়াতে দেখা, ইকার গোয়া রচনার সাথে অ্যাজ আ সেন্ট্রাল ফরওয়ার্ড, কিরকম ডায়নামিক একটা ডুও দেখছো তুমি স্ট্রাইক লাইনে সৌরদীপটা, যদি বলো তো ম্যানুয়াল মার্কেস রোকার সিস্টেমে কি ফিট হবে সিভেরিও তোরো? দেখো, সেটা তো সময়ই বলবে প্রথম কথা। কিন্তু সেকেন্ডলি মানে যদি আমাকে যদি পার্সোনালি জানতে চাও যে কোথায় ক্লিক করবে, সেটা যেটা আমি বললাম সময়ই বলবে। কিন্তু এটা তুমি বলতেই পারো যে সেভেরিও টোরো একটা ভালো সাইনিং হলেও হতে পারে। কিন্তু সেম যেরকমটা আমি ঠিক মানে তোমার এর আগেও বললাম যে তোমার মানে কি বললো মানে ওকেও কখনো আমি ইন্ডিয়ান সার্কিটে খুব একটা যে মেলে ধরতে দেখিনি। হ্যাঁ, লাস্ট সিজন সুপার সাবের মতো তুমি যেটা বললে সেটা অবভিয়াসলি সেটা একটা তোমার আই ক্যাপচারিং পয়েন্ট। কিন্তু তোমার এই সিজনে আমি যদি কিন্তু আমি এফসি গোয়ার হয়ে ও তো মনে হয় মোস্ট প্রবলি কটা ম্যাচও খেলে নিয়েছে। এখন অব্দি হয়তো এফসি গোয়া যে কটা ম্যাচ হয়েছে সেই কটাই খেলেছে, যদি এই সিজনটা স্টার্ট হয় এফসি গোয়া, আমার মনে হয়নি এই না না সিজনটা না না স্টার্ট হয়েছে এখন এফসি গোয়া। এএফসি তে মোস্ট প্রবাবলি একটা ম্যাচ খেলেছে, মানে যেটা হ্যাঁ, ম্যাচটা হয়েছিল উনি খেলেছে। এএফসি তে একটা ম্যাচ খেলেছে। কারেক্ট কারেক্ট, কারণ কারণ ইফ আই এম নট রং আমি ম্যাচটা দেখেছি, হুম সুতরাং হুম সেখানে হুম হুম আমি ওটাই ডাউটফুল ছিলাম যে আমি লাস্ট সিজনে কিছু দেখেছিলাম না, এটা যাই হোক। তো দেখেছি আমি ম্যাচটা, তো যেটাতে ওরা মানে মেন স্টেজে কোয়ালিফাই করলো আর কি এফসি গোয়া। সুতরাং সেখানে সেই ম্যাচটাতে কিন্তু খুব ভালো ফুটবল টোরো খেলেছে। এবং যেরকম জায়গায় বা যেরকম পজিশনিং আমরা হায়দ্রাবাদ বলো, ইস্ট বেঙ্গল বলো, বা ওর যা আগের যে প্রিভিয়াস যে টিম আছে সেখানে তোমার যেরকম ভাবে খেলে এসছে বা যেরকম পজিশনিং ছিল তার, বা যেরকম অ্যাটাকিং তাকে বা অ্যাগ্রেসিভ যতটা না না তাকে দেখা গেছিল এতদিন ধরে, আমার কিন্তু যদি আমি ওই ম্যাচটা নিরিখে দেখি ও কিন্তু খুব ভালো ফিট হয়েছে। আমি শুধুমাত্র ওই ম্যাচের জন্য বলছি, জানি না ফিউচারে কি হবে, কিন্তু ম্যাচটা আমি দেখেছি বলি আমি আরো শিওরলি বলতে পারছি যে ও কিন্তু খুব ভালো পজিশন নিচ্ছিল এবং খুব ডেঞ্জার প্লেয়ার হলেও হতে পারে এফসি গোয়ার হয়ে, অপোনেন্টের জন্য ডেঞ্জার প্লেয়ার হতে পারে। হুম। কেন ম্যানুয়াল মার্কেস রোকা যে পাসিং ফুটবল আমরা দেখে থাকি, অথবা স্প্যানিশ টাইপ ফুটবল পজিশন রেখে অ্যাটাক করা এবং এরিয়াল বলে গোল করা, তো সিভেরিও টোরো হেডেতে অনেকটাই ভালো কারেক্ট, এবং কারণ কারণ স্ট্রাইকে। তুমি যদি দেখো হ্যাঁ, কারণ তুমি যদি দেখো যে এফসি গোয়ার কিন্তু উইং প্লেটা কিন্তু ফ্যান্টাস্টিক। সুতরাং উইং প্লে যেটা একটু আগে অতীশ বলছিল আগের কোয়েশ্চেনটা নিয়ে, যে উইং প্লে যদি ভালো হয় সেখানে কিন্তু খেলা উইং প্লে প্লাস পাসিং ফুটবল, এই দুটোই তো ফুটবলের মেইন জিনিস। তারপরে
এইগুলো থাকলে অটোমেটিক যেটা ফুটবলের মেন সেটা গোল, সেটা অটোমেটিক চলে আসে। সুতরাং এরিয়াল বলে আমরা জানি যে সিভিরিও টোরো কিন্তু খুব একটা ডেঞ্জার প্লেয়ার, কারণ তার মাথা বা তার হেডিংটা কিন্তু বা হেডিং সেন্সটা কিন্তু খুব ভালো। সুতরাং সেই জায়গায় একটা ভালো সাইনিং এফসি গোয়ার হলে মানে হলেও হতে পারে ইন ফিউচার, সে এবার সেটা টাইমই বলবে আর কি। তো এবারে আমি একটা অতীজার থেকে একটা কোয়েশ্চেন করতে চাই। লাস্ট সিজন আমরা জামশেদপুরের খেলা দেখি খালিদ জামিলের আন্ডারে। তো ওর মধ্যে আমরা যদি বলে থাকি তাহলে ওনাদের মেন দুটো স্ট্রাইকার যে ছিল জর্ডান মারে এবং তার সাথে সিভেরিও টোরো, দুজনকে এখন রিলিজ করে দেওয়া হয়েছে। তো জর্ডান, আমরা সিভেরিও টোরোর এফেক্টটা তো শুনলাম সৌরদীপটার থেকে, কিন্তু আমরা শুনতে চাই যে জর্ডান মারে যে একটা পজিটিভ নাম্বার 9, ওর এফেক্ট কতটা হবে রিলিজের জন্য? জর্ডান মারের কথা যদি বলি, আমরা কেরালা ব্লাস্টার্সে ওকে খুব ভালোই খেলতে দেখেছি কম বেশি। জর্ডান মারে একটা খুব পরিচিত নাম আইএসএল এ, যেটা জামশেদপুরে ওর খেলাটা খুবই ভালো ছিল। খুব যে মানে আহামরি খেলেছে তা নয়, তবে ভালোই খেলেছে। আর সত্যি কথা বলতে ওই জায়গাতে কোন প্লেয়ার আসবে জামশেদপুরে বা হয়তো মেবি এসেছে, বা কতটা ফিট হবে ওই সেম পজিশনে, বা ওর যে দক্ষতাটা ছিল সেই জায়গাটাকে কতটা পূরণ করতে পারবে, এটা নিয়ে কিন্তু প্রচুর ডাউটফুল আমরা। তবে জামশেদপুর যদি কোনো প্রপার সাইনিং করতে পারে তাহলে কিন্তু সেই জায়গায় সাপে বর হবে। তবে আমি বলবো এই যে রিলিজটা, এটা জামশেদপুর মোস্ট প্রবাবলি না করলে ভালো হতো, কারণ অলরেডি তারা টোরোর মতো একটা প্লেয়ারকে ছেড়েছে, যেটা আমরা এক্ষুনি কথা বললাম। তো একসাথে দুটো স্ট্রাইকার ছেড়েছে, তো এই জিনিসটা জামশেদপুরের জন্য কতটা গুড হবে না ব্যাড হবে সেটা ভবিষ্যতে কথা হবে। তবে আমরা এটাই আশা করব যে ওই জায়গাটা যেন কোনো প্রপার প্লেয়ার এসে নেয়, যাতে জামশেদপুরে অ্যাটাকিংটা স্ট্রং হয়। তো আমরা এবারে জানতে চাইছি, আমাদের এই সিজনে ডুরান্ড কাপ স্টার্ট হবার আগে মোহনবাগান একটি সাইনিং করে পাঞ্জাব এফসি থেকে, সেটি হচ্ছে অভিষেক মিত্তেই। এখন বলতে পারি আমরা সুভাশিস বোসের পরে টপ রেটেড লেফট ব্যাক দেখতে পারি আমরা 1.8 CR ট্রান্সফার ফিস নিয়ে। তো আমরা সৌরদীপ দত্ত থেকে জানতে চাই যে মোহনবাগানের কাছে একটা লেফট ব্যাক থাকা সত্ত্বেও আরো একটা ভালো লেফট ব্যাক সাইন করানোর কারণটা কি, এবং আমরা এই অভিষেক মিত্তিকে কি আমরা কি অন্য পজিশনে দেখবো অথবা কি আমরা অ্যাজ আ ব্যাকআপ দেখবো? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কি মোহনবাগানের যেই টোটাল গেম প্ল্যানের মধ্যে অভিষেক মিত্তি কি ফিট বসলো ডুরান্ড কাপের পুরোতে, আমরা সেটাই জানতে চাই। দেখো, অভিষেক মিত্তি এটা খুব বড় সাইনিং, আমি প্রথমেই বলে রাখবো। কিন্তু সেখানে এবার কেন তাকে সাইন করা হলো সেটা একমাত্র মলিনাই জানে, বা তার গেম ম্যানেজমেন্ট বা গেম প্ল্যান কি সেটা জানে। এবং দেখো, কোনো বড় লিগ খেলতে গেলে বা যেহেতু এটা ইন্টারন্যাশনাল লেভেলে, যেহেতু তোমার কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে তোমার মোহনবাগান, সুতরাং সেখানে ব্যাকআপটা তো অবভিয়াসলি রাখতেই হবে। একটা কেন, একটার বেশি, তোমার তিনটেও ব্যাকআপ থাকাটা বেটার, না থাকাটাই আশ্চর্যজনক, থাকাটা বেটার। আর যদি তুমি দেখো ডুরান্ড কাপের নিরিখে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং যথেষ্ট ভালো সাইনিং প্রুভ করেছে। ডার্বি ম্যাচটাতে একটু তাকে টলমলো দেখা গেছে, তার কারণ যেহেতু সে এখনো যে মোহনবাগানের বা মোহনবাগান বা ইস্ট বেঙ্গল বা মোহামেডান বা কলকাতার বড় ক্লাব বা ইন্ডিয়ার বড় ক্লাবের যে জার্সির ওয়েট, সেই জার্সির ওয়েটটা তার নেওয়া এখনো সেই সড়গড় হয়ে ওঠেনি। সুতরাং সেই জন্য ডার্বির মতো ম্যাচে তাকে একটু অফ কালার দেখা গেছে, কিন্তু ওভারঅল সে ভালো ফুটবল এখনো অব্দি মোহনবাগান ফ্যানদেরকে বা মোহনবাগান সাপোর্টারদেরকে দিয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, যেটা হচ্ছে যে তুমি যদি দেখো ডুরান্ড কাপে কিন্তু কিছু ম্যাচ বা ম্যাচের মাঝখানে তাকে রাইট ব্যাক খেলতেও দেখা গেছে। সুতরাং সে রাইট ব্যাক লেফট ব্যাক মিলিয়েই সে ফুটবলটা খেলেছে, মানে যতক্ষণ ফুটবলটা সে খেলেছে বা যতক্ষণ গেম টাইম পেয়েছে। তো আমি বলবো এটা খুব ভালো সাইনিং মোহনবাগানের জন্য। তো অথিজা যদি কিছু বলতে চাও। আমার সত্যি কথা বলতে অভিষেক মিত্তিকে আমার প্রচন্ড ইমপ্রেসিভ লেগেছে। প্রত্যেকটা ম্যাচে ওই পজিশনটাতে যেভাবে খেলেছে সেটা সত্যি বলার মতন অনবদ্য। ওর প্রত্যেকটা বলের জন্য যাওয়া এবং প্রত্যেকটা প্লেয়ারকে চেস করা, ঠিক আছে, তো ওইটা আউটস্ট্যান্ডিং। মানে কোনো প্লেয়ারকেও বেরাতে দেবে না। মানে আমি যতটা ওর খেলা দেখেছি আমি প্রচুর ইমপ্রেস হয়েছি।
ও প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে চেস করে বলগুলোকে ক্লিয়ার করেছে বা আগে নিয়ে এসছে বা টিমের জন্য বলের জন্য উঠতেও দেখেছি অনেকবার অ্যাজ এ সাইড ব্যাক, টোটালটা মানে উইং পজিশনেও চলে গেছে। তো এইটা খুব কম লেফট ব্যাকের মধ্যে দেখেছি, ওর মধ্যে একটা স্পার্ক দেখেছি। যেমনটা আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের এডমুন্ড লালরেন্ডিকার মধ্যে, যে রিসেন্টলি ইন্টার কাছি থেকে এসেছে, ও যে মানে ক্যালিবারে খেলছে, ঠিক সেই জায়গাটাই আমি দেবো হচ্ছে অভিষেক মিত্তাইকে। কারণ দুজনের মধ্যে একটা অ্যাজ এ কি বলবো মানে বাচ্চা প্লেয়ার, অনেক অনেক টাইম আছে ওদের আরো আরো অনেক উপরে যাওয়ার। সেই জায়গাতে কিন্তু অভিষেক মিত্তাই এখনো মানে যে স্পার্কটা দেখাচ্ছে, আমি আশানুরূপ প্রচুর যে ও কিন্তু আরো বড় লেভেলে যাবে এবং একদিন ইন্ডিয়া টিমে খেলার যোগ্য হয়ে উঠবে, এটা আমরা আশা করতেই পারি। তো অভিষেক মিত্তাই নো ডাউট বিউটিফুল প্লেয়ার, আরো টাইম লাগবে, বাট ভেরি গুড। তো আমরা চলে আসছি আরেকটা সাইনিং এর উপর। ইস্ট বেঙ্গলের একটা সাইনিং, হামিদ অ্যাজ আ স্ট্রাইকার সাইন করানো আফটার ক্লেটন সিলভা। একটা ভালো মাপের স্ট্রাইকার, আমরা একটা গোল দেখেছি তার থেকে, তারপরে তার ইনজুরি হয় আমরা দেখতে পাইনি। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি আপকামিং সিজন থেকে হামিদের থেকে? দুজনের থেকে জানতে চাই। তো হামিদ নিয়ে এটাই বলবো যে দেখো, ক্লেটন অনেকগুলো বছর খেলেছে, সে ভালো পারফর্মও করেছিল, কিন্তু তার পারফরমেন্সে বেশিরভাগটা ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য বা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বেশিরভাগটা তার মানে সে এক্সপেকটেশনের থেকে হতাশ করেছে দর্শকদেরকে। তো ফার্স্ট অফ অল চোট প্রবণ প্লেয়ার ছিল কিছুটা, মানে আমরা বলতে পারি লাস্টের দিকে এসে চোট, কারণ তার এজটাও হয়তো সেরকমই ছিল, বা সে সুতরাং পরের দিকে হয়তো সে মানিয়ে উঠতে পারছিল না। কিন্তু প্রথম দিকে সাইন করার প্রথম মরশুমটা বা দ্বিতীয় মরশুমটা তাকে সে ভালোই ফুটবলটা খেলেছে। তবেই ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডানের মতো ক্লাবে তো বিদেশিদের পক্ষে টিকে থাকাটা খুব মুশকিল ব্যাপার। সুতরাং সেখানে সে কিছু বছর ইস্টবেঙ্গলের এক কথায় বলা যায় নয়নের মণি হয়েই ছিল। সুতরাং তার মানে সে নিশ্চয়ই তার যথেষ্ট ভালো ফুটবলটাই খেলার চেষ্টা করেছে বা খেলতেও পেরেছে। তো সুতরাং আমরা এটা বলতেই পারি যে ক্লেটন একটা খুব বড় প্লেয়ার ছিল, কিন্তু তাকে রিপ্লেস করা হয় অনেক রিজন, বা তার রিজন আমরা অনেকেই জানি যে সে মানে নিজেকে অতটা লাস্টের দিকে মেলে ধরতে পারছিল না, বা অনেক চোট প্রবণ প্লেয়ারও হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো সুতরাং তার জায়গায় হামিদের আসাটা একটা খুব বড় প্লাস পয়েন্ট ইস্ট বেঙ্গলের জন্য। এবার দেখো, হামিদ নিয়ে যদি কিছু বলতে চাও, সে গোল করেছে, চোট পেয়ে, সব ঠিক আছে, কিন্তু এখনো এটা টু আর্লি টু টেল হয়ে যাবে মানে হামিদকে নিয়ে কিছু বলতে গেলে। সুতরাং এখনো সে গেম টাইম পায়নি, সেরকম ম্যাচ পায়নি সে। প্রথম কথা হচ্ছে যে যারাই ফরেনার আসবে তোমায় মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার ক্লাইমেটের সঙ্গে মানিয়ে নেওয়াটা একটা খুব বড় ম্যাটার করে। তো কারণ আমরা বড় বড় স্ট্রাইকারকে দেখেছি ইন্ডিয়ায় এসে স্ট্রাগল করতে, কারণ ক্লাইমেট ইস্যু থাকে, অনেক ধরনের আমাদের পিচের বাউন্স অন্যরকম থাকে মানে ইন্ডিয়ান সার্কিটে বা ময়দানের মাঠে। সুতরাং সবকিছু মানিয়ে উঠতেই একটা বিদেশির লাগে এক দু বছর কেটে যায়, তারপরে গিয়ে আমরা তাকে দেখতে পারি। কিন্তু সুতরাং সেখানে একটা ম্যাচ খেলে সেটা চোট পেয়ে যাওয়াতে বা প্লেয়ারটা চোট পেয়ে যাওয়াতে তাকে নিয়ে কিছু বলাটা ভুল হবে। অবভিয়াসলি ভালো প্লেয়ার, তার হিস্ট্রি যেটুকু আমরা দেখতে পেয়েছি বা একটা ম্যাচ যা খেলেছি ভালো, মানে ভালো দেখতে মানে দেখেছি খেলতে, অবভিয়াসলি খুব ভালো প্লেয়ার। এখন সময় বলবে যে বা দেখা যাক কি হয় বা কতটা সে নিজেকে মেলে ধরতে পারে ইস্ট বেঙ্গলের কালার। যদি জানতে পারি হামিদকে নিয়ে কিছু বলার আগে আগে হামিদের ব্যাপারে আমরা যদি কিছু জেনে নিই, ব্যাপারটা ভালো হয়। হামিদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইস্ট বেঙ্গলে আসার, যে ইস্ট বেঙ্গলের কাছে প্লাস পয়েন্ট হামিদের জন্য, সেটা হচ্ছে একটা স্ট্রাইকারের অভাব তো পূরণ হয়েছে, যদিও ডায়মন্ডাকস আছে, বাট একটা বিদেশি স্ট্রাইকারের জায়গায় ডায়মন্ডাকসকে যেভাবে আমরা কেরালা ব্লাস্টার্সে খেলতে দেখেছি, তার কিন্তু ততটা ওর নিজেকে দিতে পারেনি ইস্ট বেঙ্গলের জন্য। তো সেই জায়গাতে যদি আমরা ডায়মন্ডাকসের সাবস্টিটিউট দেখি, হামিদ বলবো সেই জায়গায় কিন্তু বেশি ম্যাচ টাইম পাইনি, আমি সৌরভদের সাথে একমত। তবে আমি পার্সোনালি মনে করি যে হামিদ অ্যাটলিস্ট ডায়মন্ডাকসের থেকে একটা বেটার পারফর্ম করতে পারে। এটা আমার সাথে অমত হতে পারে আমরা অনেকেই। আশা করতেই পারি। হ্যাঁ,
এটা এটা মানে সম্মতি অনেকেই না দিতে পারে, কিন্তু এই এই জিনিসটা আমার ব্যক্তিগত মনে হয়েছে। আর হামিদের যদি প্লেইং স্টাইল দেখি আমরা, ও সেন্টার ফরওয়ার্ড খেলে, ও ফিনিশিং যতটা না পা দিয়ে করতে পারে, মাথা দিয়ে বেশি করতে পারে সেটা প্রমাণ করেছে। একটা দারুণ হেডে গোল দেখেছি আমরা। বেশি ম্যাচ টাইম সত্যিও পাইনি, চোটটা ডার্বিতে হয়ে গেল, তারপরে জানি না কতদিনে ও রিকভার করবে বা কত তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসতে পারবে, নিজের ম্যাচ টাইম দিতে পারবে। এখন সবটাই তো এখন সুপার কাপ আর সামনে যে আইএসএল আসবে, তার সেইটাতে হয়তো আমরা তার আগে রিকভার করে তারপরে যেন মানে সেই খেলাতে আমরা মানে আমরা ওকে দেখতে পাবো। তো সেইখানে বোঝা যাবে যে ওর ক্যালিবার কতটা, বা ইন্ডিয়ান সার্কিটে কতটা নিজেকে মেলে ধরতে পারছে, বা কতটা ও টিমের জন্য করতে পারছে। সবটাই কিন্তু জানতে গেলে এখনো কিন্তু সময় লাগবে। তো সেই সময়টা আশা করছি আমরা ওকে দেব, এবং তারপরে প্রুভ হবে যে ও কোন ক্যাটাগরি বা কতটা ভালো প্লেয়ার বা কতটা খারাপ প্লেয়ার, সেটা কিন্তু তারপরেই বোঝা যাবে। তো হামিদকে নিয়ে এইটুকুই বলা। তো আমরা যদি দেখে থাকি লাস্ট সিজন মোহনবাগানে আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদের একটা খুব সুন্দর জুটি তৈরি হয় এবং তাদের এই জুটিটা সেমিফাইনাল ও ফাইনালে একটা ডাইনামিক পারফরমেন্স দিয়ে দেয়। আর ফাইনালে তো সত্যি একটা ডাইনামিক পারফরমেন্স থাকে। তো এই যে আশিক কুরুনিয়ার আবার বেঙ্গালুরু ফিরে যাওয়া, তো বেঙ্গালুরুর কতটা সুবিধা হলো এবং মোহনবাগানের কতটা লস হলো বা কতটা কি ডাউন হলো সেটা আমরা যদি জানতে পারি সৌরদীপদার থেকে। দেখো, লস তো অবশ্যই হয়েছে, কারণ আশিক কুরুনের মতো একটা আহ, মানে একটা স্টার ফুটবলার ইন্ডিয়ান সার্কিটে, তাকে ছেড়ে দেওয়াটা একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে, জানি না মানে এটা আমার কাছে নো ক্লু টাইপের বলা যায় যদি আমি মোহনবাগানের ফ্যানদের দিক থেকে দেখি। যে তার কারণ হচ্ছে, বা মোহনবাগান ম্যানেজমেন্টের দিক থেকেও দেখি বা টিম হিসেবেও দেখি, কারণ যদি তুমি দেখো যে তোমার রাইট উইং বা রাইট ব্যাক যদি জায়গাটা দেখি, তো আশিস রায়ের জায়গাটা যদি আমরা দেখি, সুতরাং সেই জায়গাটাই কিন্তু এখনো আহ, হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো মানে আমরা ডুরান্ড কাপ অব্দিও আমরা কিন্তু খুব প্রবলেম দেখতে পেরেছি আশিস রায়ের জায়গাটা। আশিস রায় খুব বড় একটা মানে বড় মাপের ফুটবলার, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আশিক কুরুনিয়ান মনে হয় তার থেকেও অনেক যথেষ্ট বেটার। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অনেকটাই একটা বড় যে মেন যে লসটা করলো সেটা হলো, জবে থেকে আশিস কুরুনিয়ানকে মোহনবাগান সাইন করায় তারপর থেকে কিন্তু আশিক কুরুনিয়ান কিন্তু বেশিরভাগ 90% টাইমে চোটের মধ্যেই ছিল। সুতরাং তাকে চোট থেকে যখন সে ফিট হলো, তারপরে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমি ঠিক মানে আমার কাছে ক্লিয়ার পার্সোনালি নয়। কারণ নিশ্চয়ই মোহনবাগানের ম্যানেজমেন্টের কোনো প্ল্যান থাকবে বা কিছু, তবেই তারা এটা চেঞ্জ করেছে। বা হয়তো আশিক কুরুনিয়ানের হয়তো এই চোট প্রবণ মানে প্লেয়ার, ভালো প্লেয়ার অবশ্যই, কিন্তু চোট প্রবণ প্লেয়ার বলেই হয়তো মোহনবাগান হয়তো আরডিস কিনতে চায়নি। তার জায়গায় তো অবভিয়াসলি আমরা হয়তো, তুমি হয়তো বলবে আমরা হয়তো একটা রিসেন্টলি সাইনিং হয়তো দেখেও ফেলেছি, সুতরাং সেখানে তো করেছে অবভিয়াসলি বেটার সাইনিং, কিন্তু যাই হোক সেখানে আমরা আসবো। কিন্তু আশিক কুরুনকে ছেড়ে দেওয়াটা আমার কাছে মানে 50-50, মানে ব্লান্ডারও হতে পারে, আবার ব্লেসিং ইন ডিসগাইজও হতে পারে। আবার বেঙ্গালুরু সাইন করেছে মানে তাদের জন্য আবার ওটা ব্লান্ডার হলেও হতে পারে, যদি তার চোটের এই যে পরম্পরাটা যদি মানে অব্যাহত থাকে। তো এই সেম স্ট্যাটাস চলতে থাকে। তো তো এইবারে চলে আসছি আমাদের একটা লাস্ট বড় সাইনিং, যেটা দেখতে পারি আমরা অ্যাজ আ আইএসএল ক্লাব মোহনবাগানের হয়ে যারা এএফসি খেলতে চলেছে। মেহতাব সিং রেকর্ড সাইনিং, মুম্বাই সিটি এফসি থেকে সাইন করানো, মুম্বাই সিটি এফসি ছেড়ে দেওয়া। তো যদি আমরা মুম্বাই সিটি এফসির প্রিভিউ থেকে দেখি, অতীশদা তাহলে বলো যে মুম্বাই সিটি এফসির কতটা পরিমাণ লস হলো, আর মানে কতটা কি তারা প্রবলেম ফেস করবে অ্যাজ আ মেহতাব সিং কে রিলিজ করে দেওয়ার পর। আমি পার্সোনালি মেহতাব সিংকে নিয়ে কিছু বলতে চাই। যেটা আমরা দেখেছি যে শুধু মুম্বাই সিটি এফসি না, তারও আগে মেহতাব কিন্তু ইস্টবেঙ্গলেও খেলেছে, এটা আমরা কম বেশি জানি। মেহতাবের যে পারফরমেন্সটা ইস্টবেঙ্গলে ছিল সেটাও অনবদ্য ছিল। মুম্বাইতে ও কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে, রিসেন্টলিও মুম্বাইতে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে। লাস্ট আইএসএলও যদি আমরা দেখি, ওর পারফরমেন্স কিন্তু ম্যাচ বাই ম্যাচ খুব ভালো ছিল।
একটা প্রপার ডিফেন্ডার, একটা প্রপার স্টপার বা ওর বল ক্লিয়ারিং করার যে দক্ষতা সেটাকে আমরা কিন্তু মানে মানে না দেখে থাকতে পারি না। তো সেই জায়গা থেকে যদি বলি, এটা কিন্তু একটা সত্যি বড় সাইনিং মোহনবাগানের জন্য, একটা বড় প্লাস পয়েন্ট। ডিফেন্সে একটা ইন্ডিয়ান ভালো ডিফেন্ডারের আসা, এটা কিন্তু সত্যি অনবদ্য। যদিও আমরা জানি মোহনবাগান ডিফেন্সে দুই বিদেশি কিন্তু চমকপ্রদ খেলে, অ্যালবার্টো আর অলরেড, কিন্তু মেহতাব কিন্তু একটা ইম্পর্টেন্ট আর ভাইটাল ডিফেন্ডের সাইনিং মোহনবাগানের জন্য। এটা ইন্ডিয়ান সাইনিং। সত্যি একটা বড়, হ্যাঁ, ইন্ডিয়ান ডিফেন্ডারের সাইনিং সত্যি খুব ভালো এটা। তো যদি তুমি দেখো যে মোহনবাগানের টপার, যদি তুমি চারটে ইন্ডিয়ান যদি আমরা পেছনটা যদি আমরা ইন্ডিয়ানে সাজাই, মানে ডিফেন্সিভ লাইনটা, সেটা হচ্ছে তোমার রাইট ব্যাকে যদি আশিস রায় থাকে, তোমার মেহতাব, দীপেন্দু, লেফট ব্যাকে শুভাশিস। সুতরাং স্টপার জায়গাটা বা ডিফেন্সিভ জায়গাটা ইন্ডিয়ান সার্কিটে, মানে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খুব ভালো তোমার বানিয়েছে। তার কারণটা হচ্ছে, আমি বলবো এটা খুব পজিটিভ পয়েন্ট। কারণ আমার মনে হয় যদি মানে আইএসএল হবে অবভিয়াসলি, যদি মানে এটা করলেও করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচ, এটা হচ্ছে যে ইন্ডিয়ান স্টপারদের দিয়ে হয়তো দুটো বিদেশি হয়তো খেলাবে না এট এ টাইম, কারণ এএফসি কে মাথায় রেখে। কেন লিগটা অনেক অ্যাটাক আর অনেক লম্বা মাঝমাঠের লিগ, পাওয়ারটা বাড়বে, লম্বা লিগ আছে, হ্যাঁ, এবং অ্যাটাকেও অনেকটা অনেক লম্বা লিগ প্লাস, কারণ পাখির চোখ মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট এএফসি কেই করবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিশ্চয়ই চাইবে না যে আইএসএল এর কোনো ম্যাচে তারা চোট পাক বা একটু হলো টায়ার্ডনেস থাকুক এএফসি ম্যাচে যাওয়ার আগে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো চারটে ডিফেন্সিভ লাইনে চারজনই হয়তো বিদেশিও আমরা কোনো মানে যদি স্বদেশীও আমরা ইন্ডিয়ানও যদি আমরা কোনো সময় দেখতে পারি। সুতরাং সেখানে হয়তো কোনো ম্যাচে বিদেশি থাকলোই না, কোনো ফরেনার প্লেয়ার খেলালোই না, কারণ আমরা জানি যে এএফসি তে অবভিয়াসলি বেশি ফরেনার খেলানো যাবে আইএসএল এর থেকে। সুতরাং সেখানে আর স্টপার বলতে গেলে এরা দুজনেই, অ্যালড্রেড এবং অ্যালবার্তো, এরা দুজনেই মোহনবাগানের ডিফেন্সের স্তম্ভ। সুতরাং এদেরকে আমার মনে হয় না এদেরকে নিয়ে রিস্ক নেবে, তাই জন্যই হয়তো এই সাইনিংটা হয়েছে বা তার লং থেকেও রানের একটা জন্য। বড় জিনিস যেটা হচ্ছে, আমি বলবো যে যদি ডিফেন্সে ওরা দুজন নাও থাকে, ডিফেন্স তো অলরেডি স্ট্রং, যদি ওরা নাও থাকে, ওদের থাকা ছাড়াও মিডফিল্ড আর স্ট্রাইকের অপশনটা কিন্তু বিদেশিদের বাড়াতে পারবে মোহনবাগান। তো এটাও একটা কিন্তু বড় প্লাস পয়েন্ট। সেটা পারে, কিন্তু দেখো এটা যদি তুমি বলো তাহলে এটাও আমি বলতে পারি যে এএফসি তে তো শুধুমাত্র যে ডিফেন্সিভ বিদেশি খেলাবে তা নয়, তা এখানে তোমার এএফসি তোমার মানে তোমার মানে এএফসি তোমার স্ট্রাইকার লাইনও তোমার ফরেনারও খেলবে। সুতরাং সেখানে ফরেনারদেরকেও অ্যাডিকুয়েট রেস্ট দিতে ক্ষেত্রেই হবে। আমি কথাটা আশা বললাম করি যে আশা ওরা করি দুজন যদি অফও থাকে, তাহলে কিন্তু এদিকে পজিশনটা কিন্তু মানে যেহেতু বিদেশি খেলানোর একটা মানে সব বিদেশি নিয়ে তো খেলতে পারবে না যে কোনো টিমই। তো ওই যে মানে যত বেশি পরিমাণটা যে বাড়াতে পারবে বিদেশি, মানে ধরো যদি ওর দুটো অফ থাকে, তো বাকি মিডফিল্ডার এটাকে কিন্তু বেশি বিদেশি রাখতে পারবে, যেহেতু ওই দুটো অফ আছে। তার জায়গায় কিন্তু সব ইন্ডিয়ান লাইন আপ ডিফেন্সেরটা খুব ভালো হয়েছে সেই ক্ষেত্রে বলতে সব পারি। থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে হয়তো আমরা দীপেন্দুকেও প্রচুর ম্যাচ খেলতে দেখবো মোহনবাগানের হয়ে আইএসএল এ। এক্স্যাক্টলি। সুতরাং সেটা একটা খুব বড় পয়েন্ট, কারণ দীপেন্দু অলরেডি নিজেকে প্রুভ করে ফেলেছে এবং সে হয়তো আরো ম্যাচ এক্সপিরিয়েন্স পেয়ে হয়তো আরো বেটার হবে। আমরা তো অ্যাজ আ লেফট ব্যাকও দেখেছি দিব্যেন্দুকে খেলতে, বলা একদম। যেতেই পারে। তো চলে আসছি আজকের আমাদের লাস্ট সেগমেন্টে। এটা একটা বড় কন্ট্রোভার্সিয়াল কথা হতে চলেছে, বা অথবা আমরা দেখেছি অনেক কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে, অনেকের অনেক মত হয়েছে, অনেক মানে আমাদের মতো যারা আছে এরকম মানুষরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে আমাদের মতো, তারা অনেক কিছু ক্রিটিসাইজ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপা নেশনস কাপে মোহনবাগান কিন্তু তাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে রিলিজ করেনি ইন্ডিয়া স্কোয়াডের জন্য। তো এই বিষয়টা নিয়ে যদি আমরা কিছু জানতে পারি যে কেন মোহনবাগান এরকম কাজটা করলো, তো সেটা সৌরদীপ থেকে যদি জানতে পারি তো। দেখো, ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার অবভিয়াসলি ন্যাশনাল মানে ইন্ডিয়া ন্যাশনাল টিম যখন খেলবে তখন ছাড়াটা মানে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ছাড়াটা অত্যন্ত বাঞ্ছনীয় এবং ছাড়াটা উচিত। কিন্তু যদি তুমি মানে এটা যারা তোমার ওভারভিউ থেকে, মানে যারা তোমার ওভারভিউ দেখছে, যে ওপর থেকে যারা ফুটবলটাকে ফলো করছে বা যারা ধরো ফুটবলটাকে ডিটেলসে বা অতটা
ফুটিয়ে তারা দেখছে না, তাদের কাছে তারা অবভিয়াসলি, বা আমি নিজেও সেটাই বলবো যে আম, যে তোমার ইন্ডিয়ান টিম যখনই কোনো জায়গায় খেলতে যাবে, সেখানে অবভিয়াসলি যে কোনো ডোমেস্টিক ক্লাবকে বা যে কোনো কর্পোরেট ক্লাবকে তোমার ছাড়া উচিত, মানে ইন্ডিয়ান প্লেয়ারদের, মানে তোমার ন্যাশনাল টিমের জন্য হয়ে খেলতে বা জন্য। আমরা অনেক সময় অনেক অনেক বিদেশি যারা আমাদের ইন্ডিয়ান সার্কিটে খেলে তাদেরকেও আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচ চলে যায় খেলার জন্য। কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারদেরকে এই নেশনস কাপে ছাড়া হচ্ছে না, তার একটা সোলো রিজন হচ্ছে আম, তোমার যদি বলা যায় যে মেন রিজন যদি তুমি জানতে চাও, সেটা হচ্ছে যে ভুলে গেছি। তো আরে ঠিক আছে, না বলছি এখান থেকেই বলছি। আবার মেন রিজন তুমি যদি জানতে চাও, তো সেটা হচ্ছে তোমার কেফা নেশনস কাপে যে কটা টিম খেলছে, এটা কিন্তু ইন্ডিয়া খেলছে একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট হিসাবে, ঠিক আছে? তো এই টুর্নামেন্টটা যদি ইন্ডিয়া চ্যাম্পিয়নও হয়ে যায়, ঠিক আছে, তো সেখানে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিং এ কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে? তো এই যে চেঞ্জেস যে আসবে না, এবার তুমি যদি দেখো এএফসির কথা, এএফসি তে যে মোহনবাগান খেলছে, এবং তার জন্যই তো ছাড়েনি ইন্ডিয়া টিমের জন্য ইন্ডিয়ান প্লেয়ারদেরকে। সুতরাং অবশ্যই অবশ্যই। এই যে এএফসি যে খেলছে, এএফসি তে যদি মোহনবাগান ভালো ফলাফল করে, তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা ভালো র্যাঙ্কিং এ একটা আপগ্রেডেশন আসলেও আসতে পারে। সুতরাং সেই দিক থেকে দেখেই কিন্তু ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিয়েছে। এটুকুই আপডেট আমরা অ্যাজ অফ নাও পেয়েওছি। তো সুতরাং এটা আমরা বলতে পারি যে একদিক থেকে দেখতে গেলে এটা একটা মানে আহ, চোখে লাগার বিষয় যে ইন্ডিয়া টিমে ইন্ডিয়ান প্লেয়ারদের ছাড়া হচ্ছে না। কোনো ডোমেস্টিক ক্লাব বা মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডানের মতো বড় ক্লাব কেউই যদি কোনো সময় না ছাড়ে বা না ছেড়ে থাকে, তো এবার যেরকম আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান ছাড়েনি। সুতরাং তার একটাই রিজন এখনো অব্দি, যে আপডেটটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে, ইনফ্যাক্ট আমার কাছে আছে, সেটা হচ্ছে তোমার এটাই যে যেহেতু তোমার র্যাঙ্কিং এ চেঞ্জেস, মানে ইন্ডিয়া ন্যাশনাল টিম একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, আর তার মধ্যে কোনো র্যাঙ্কিং এর চেঞ্জেস আসবে না। কিন্তু এএফসি তে মোহনবাগান যদি ভালো রেজাল্ট করে, সেটা কিন্তু একটা খুব বড় চেঞ্জেস হলেও, আপগ্রেডেশন হলেও ইন্ডিয়ান র্যাঙ্কিং এ আসতে পারে। সুতরাং সেই জন্যই একমাত্র এখনো অব্দি যে আপডেট আমার কাছে আছে, তাই জন্যই মোহনবাগান টিম বা মোহনবাগান ম্যানেজমেন্ট ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ক্যাফা নেশনস কাপের জন্য ছাড়েনি। তো আমরা আজকের শেষ একটা টপিক চলে আসছে আমাদের আজকের বলতে গেলে। তো আমরা ফাইনালি কি আইএসএল দেখতে পাচ্ছি এই সিজনে? কেন অনেক কন্ট্রোভার্সিয়াল কথা চলছিল এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে। তো অতিজাতে যদি জানাও কিছু আইএসএল এর কোনো যদি আপডেট অথবা লিক্স পেয়ে থাকো তো। আইএসএল হচ্ছে, যতটুকু আমার কাছে খবর আছে, বা আইএসএল হচ্ছে এইটুকু কনফার্ম হওয়ার কারণ হচ্ছে এই লিগ গুলো কিন্তু খুব ম্যাটার করছে এজ এ ইন্ডিয়ান সার্কিটের ফুটবলকে ধরে রাখতে, যেটা আমরা সকলে জানি। তো এই জিনিসটা যদি না হয়, এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের একটা বড় লস। তো আলোচনা হয়েছে, খবর আছে যতদূর সম্ভব, এবং বলতে পারি এক প্রকার আইএসএল হচ্ছে। তো এখানে না হওয়ার যে সম্ভাবনাটা ছিল, সেটা এখন 90% থেকে 10%-এ দাঁড়িয়েছে। এখন যদি শেষ মোমেন্টে কোনো প্ল্যান চেঞ্জ না হয়, আর সব যদি একদম ঠিকঠাক থাকে, তাহলে আইএসএল কিন্তু হচ্ছে, অ্যাজ ওয়েল এজ সুপার কাপও হচ্ছে। বাহ, তাহলে আমাদের কাছে একটা খুব ভালো নিউজ এলো যে আইএসএল হচ্ছে, এরকম আপডেট আমরা পেয়ে গেছি আপাতত। সবাই পেয়েছে, আমরা সোর্সের তরফ থেকে আমরাও পেয়েছি। তো দেখা যাক আইএসএল হয় কবে এবং তার ডেট কবে পাবলিক হয় অফিসিয়ালি, কেমন কি কথা আছে। তো আমরা শুনলাম অতীশ যেটা বললো যে আইএসএল হবে, এবং সেই আপডেট আমাদের কাছে আছে, বা আমরা সেই আপডেট আমাদের সোর্স থেকে পেয়েও গেছি। এবং থ্যাংক ইউ এটা বলার জন্য। এবং আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করব, কিন্তু তার আগে আমার অতীশের কিছু বলার আছে। কোনো টেকনিক্যাল রিজনের জন্য লাকি একটু মানে আজকে হয়তো ভিডিওটার এন্ডে থাকতে পারছে না, কিন্তু
আজকে এই ভিডিওটা এন্ড করবো আমি আর অতীশ, আমরা দুজনেই। তো আমি কিছু শেষ করার আগে আমি কিছু অতীশকে কিছু বলার জন্য বলবো। তো প্রত্যেক দর্শক বন্ধুদেরকে বলছি, তোমাদের জন্য যে আমরা এই ভিডিওগুলো কষ্ট করে বানাচ্ছি বা এই জিনিসগুলো প্রেজেন্ট করার চেষ্টা করছি, এইগুলোর পিছনে সামান্য একটু সাপোর্ট চাইছি তোমাদের কাছে। মানে এইগুলোর জন্য তোমাদের যে সাপোর্টটা কতটা মূল্যবান। তোমরা অনেকেই আছো যারা পুরো ভিডিও দেখছো, বা অনেকেই আছো কিছুটা দেখছো, বাট পুরোটা দেখাটা কিন্তু জরুরি, কারণ অনেক কিছুই কিন্তু আমাদের তথ্য আমাদের ভিডিওতে আমরা দিয়ে থাকি। তো তোমাদের সাপোর্টটা, সাবস্ক্রাইব করে তো তোমরা করবেই, তাছাড়া সেটা তো সৌরজিৎদা বলবেই। আর তাছাড়া মেন যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার বলাটা প্রয়োজন, যে আহ, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো যারা, তোমার আরো অনেকে আছে যারা আমাদের এই চ্যানেলটার ব্যাপারে জানে না। তোমাদের সেটা বন্ধু হতে পারে যাদের সাথে তুমি তোমার ফুটবল খেলা দেখো, বা তোমার ফ্যামিলির কেউ হতে পারে। তোমাদের কাছ থেকে এটাই আমরা চাইবো যে তোমরা কিন্তু তো এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো। সেটা তোমার ফ্যামিলি মেম্বার হোক, বা তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেই হোক, যারা ফুটবল দেখে বা ফুটবলের ব্যাপারে জানতে চায় আরো আরো জিনিস বা লেটেস্ট আপডেট সম্বন্ধিত সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমরা তিনজন চেষ্টা করব আমাদের কমপ্লিট প্রচেষ্টার মাধ্যমে তোমাদেরকে সবকিছু তুলে ধরা। তো তোমাদের থেকে যেটুকু চাওয়া সেটুকু হচ্ছে একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও, যে কোনো জায়গায় কি তোমাদের খামতি লাগলো, বা কোনো ভিডিও বা কোনো টপিকের উপর ভিডিও তোমরা যদি দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাও। এবার সৌরদীপদা কিছু বলতে চাই। হ্যাঁ, তো আমি তো তুমি তো অতীশ সব বলেই দিলে। তো আমরা এটাই বলবো, দেখো যেটা অতীশ বললো, যে তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই গ্রো করতে পারবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আমরা কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া এনার্জিও পাবো না ভিডিও করার, বা ভালো ভালো আপডেট তোমাদেরকে দেওয়ার। যে আপডেটগুলো আমাদের কাছে আসছে সেই আপডেটগুলো আমরা তোমাদের সবার কাছে শেয়ার করার, যদি তোমরা আমাদেরকে সাপোর্ট না করো, যদি তোমাদের কোনো চেঞ্জেস লাগে কোনো কন্টেন্টে, আমাদেরকে তোমরা অবভিয়াসলি ডিএম করে জানাও, তোমরা কমেন্ট করে জানাও। আমাদের ইনস্টাগ্রাম লিংক আমরা তোমার ডেসক্রিপশনে দিয়েও দেবো। সুতরাং ইনস্টাগ্রাম, আমাদের মানে যা যা সোশ্যাল মিডিয়া সাইট আমরা ইউজ করছি, আমাদের নমস্তে ফুটবল ফ্যামিলি, তো আমরা তোমাদের সব ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো। তো সুতরাং সেখানে তোমরা কমেন্ট করে, বা সেখানে তোমরা পার্সোনাল ডিএম করে জানাতেই পারো যে কি কি চেঞ্জেস তোমরা চাইছো, বা কি কি চেঞ্জেস, বা কি ধরনের ভিডিও, কি ধরনের টপিকের ভিডিও তোমরা চাইছো। সুতরাং আমরা সেটার ভিডিও বানানোর 100% চেষ্টা করব। এবং আগামী দিনে আমরা চাইবো যে আরো নতুন নতুন জিনিস ফুটবল রিলেটেড তোমাদের সামনে তুলে ধরার, এবং সেটা একমাত্র পসিবল হবে তোমাদের সাপোর্ট পেলে তবেই। তো সুতরাং তোমরা যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব যদি না করো, বা যদি এমন জায়গায় ভিডিওগুলোকে পৌঁছে নিয়ে না যাও যেখানে সবাই দেখতে পারে এবং সবাই এই আপডেট গুলো পায়, সুতরাং আমরা কিন্তু ভিডিও করার এনার্জিও পাবো না। আর ভিডিওর আপডেট গুলো হয়তো তোমাদের কাছে আসবে, কিন্তু হয়তো পরে আসবে, বা লেটে আসবে, বা তোমরা হয়তো কোনো আপডেট হয়তো জানবেই না। ঠিক আছে, তো সুতরাং সেখানে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে যত ইম্পর্টেন্ট আপডেট সব দিয়ে দেওয়ার। তো সুতরাং ফর দ্যাট ইউ গাইজ নিড টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো তো তোমাদেরকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেতেই হবে। তো তোমরা চোখ রাখো নমস্তে ফুটবলের পর্দায়। এবং অ্যাজ অফ নাও, সাইনিং অফ, সৌরদীপ অ্যান্ড অতীশ। থ্যাংক ইউ।